মঞ্চে শ্রদ্ধেয় সন্ন্যাসীরা আছেন, তারা বার্তা দেবেন। আমি শুধু এটাই বলবো যে ফিরহাদ হাকিম সাহেব অন্তত স্পষ্ট করে বলে দিয়েছে যে বাঙালি হিন্দুর ভবিষ্যৎ কি এই বাংলায়। তো স্বাভাবিকভাবে বাঙালি হিন্দুদের এবং অবাঙালি হিন্দুদের, যারা এখানে হিন্দু থাকেন পশ্চিমবঙ্গে, তাদেরকে ভাবতে হবে আমাদের ফিউচারটা কি হবে। ফিরহাদ হাকিম সাহেব যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্য তো প্রমাণ করে দিয়েছে যে পশ্চিমবঙ্গের মুসলিম সমাজের লিডারশিপ, সে ফিরহাদ হাকিম সাহেব হোক বা সিদ্দিকুল্লাহ চৌধুরী হোক বা মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করতে চাও হুমায়ুন কবির হোক, সবার মাইন্ডসেট, সবার লক্ষ্য এক, সেটা ক্লিয়ার হয়ে গেছে। এবার হিন্দুদেরকে ঠিক করতে হবে যে তারা বাংলাদেশের মতো মার খাবেন, মন্দির জ্বালাবেন, নিজের মেয়েদের ইজ্জত উঠতে দেবেন, নাকি লড়াই করবেন এবং সেই সরকারকে পরাস্ত করবেন যে সরকার ইনডাইরেক্টলি ফিরহাদ হাকিম সাহেব বা তাদের হুমায়ুন কবির বা সিদ্দিকুল্লাহ চৌধুরী এদের এজেন্ডাকে চালাতে দিচ্ছে। এদের এজেন্ডা পরিষ্কার। এরা সিপিএমের সময় সাথেও সিপিএমকে ব্যবহার করেছে, তৃণমূলের সময় তৃণমূলকে ব্যবহার করছে, অন্য যে কোনো সো কল্ড সেকুলার পার্টি হলে তাদেরকে ব্যবহার করবে। তাদের একটাই কাজ, যেমন করে হোক গাজওয়ায়ে হিন্দ করা। গাজওয়ায়ে হিন্দ মানে হচ্ছে গোটা ভারতবর্ষকে ইসলামে রূপান্তরিত করা। সেটা পারেনি এতদিন পর্যন্ত, আগামী দিনেও পারবে না আমার বিশ্বাস। হিন্দু সমাজ লড়াই করে ঠিক লড়ে নেবে, কিন্তু হিন্দুদেরকে একত্রিত হতে হবে এবং রাজনৈতিকভাবে একত্রিত হতে হবে। লক্ষ্মীর ভাণ্ডারের লোভে আজকে যদি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় রাখি, সেই মহিলারাই আগামী দিনে বাংলাদেশের মতো রেপ হবে এদের হাতে, এই ফেনাটিক অর্গানাইজেশনের হাতে। না, সে তো এখনো দেখা যাচ্ছে যে যখন মমতা বন্দ্যোপাধ্যায় যে লিস্ট তৈরি করেছেন তাতে তার ভিডিওরা তো ঘেরা হচ্ছে, বিভিন্ন অফিসাররা রাস্তাঘাটে মার খাওয়ার মতো পরিস্থিতি। কেন? কারণ উপযুক্ত যারা গরিব, যাদের পাওয়ার কথা, তারা পাচ্ছেন না, পাচ্ছে তো অন্য লোকেরা। পেয়েছেন কিনা আমার জানা নেই, কিন্তু সেই টাকা আপনার বাড়িটা থেকে কি হবে যদি দুদিন পর বাংলাদেশের মতো এসে জ্বালিয়ে দেয়, সেটা ভাবুন সবার আগে। এখন সেফটিটা সবার আগে জরুরি। আমাদেরও তো বিঘে বিঘে জমি ছিল, অনেকের নাকি পুকুর ছিল, তাল গাছ ছিল, জাম গাছ ছিল বাংলাদেশে। এখন তো জামও খেতে পারেন না, তালও খেতে পারেন না, এমনকি আটি পর্যন্ত পান না। তার কারণ ওখান থেকে পালিয়ে আসতে হয়েছে। এইটা সবার আগে শিখে নিন যে যদি বাড়ি পেলেন, সেই বাড়ি যদি দখল হয়ে যায়, কালকে যদি বেলডাঙ্গাতে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা যদি আপনার বাড়ির সাথে ঘটে, আপনার 4 তলা বাড়ি হয়েও কি হবে, 10 তলা বাড়িও আটকাবে না। এমনকি আমি বলছি তো, যেদিন এই ফিরহাদ হাকিম সাহেবরা যে লক্ষ্য রেখেছেন যে আমরা মেজরিটি হব, সেদিন ব্যানার্জি পরিবারকে লাথি মেরে পশ্চিমবঙ্গ থেকে সিংহাসন থেকে নামিয়ে দেবে। তখন আর মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে পারবেন না। তখন জনাব ফিরহাদ হাকিম সাহেব, সিদ্দিকুল্লাহ চৌধুরী, জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী, জনাব হুমায়ুন কবির, এদের মতো কেউ সিংহাসনে বসবে। দেখুন, বিজয় দিবস পালন করে ভারতবর্ষ 16ই ডিসেম্বর, যেদিন ভারতবর্ষের সহযোগিতায় বাংলাদেশ স্বাধীন হয়েছিল। বাংলাদেশ সেই অবদান ভুলে গেছে হয়তো, কিন্তু আমার মনে হয় বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা কিছু আছে এখনো, তারা সেটাকে মনে রাখবেন এবং আগামী দিনে বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের সংখ্যা বাড়বে। ভারত অলরেডি কথা বলছে বাংলাদেশের সাথে। একটি সার্বভৌম দেশের ভেতরে গিয়ে ভারতবর্ষ ইন্টারফেয়ার করে না। ভারতবর্ষ যা করার সেটাই করছে। ইন্টারভেন মানে সবসময় আপনি যেটা চোখে দেখতে পাবেন সেটা ইন্টারভেন না। অনেক কিছু আছে যেটা চোখে দেখা যায় না, অনেক কিছু হয়ে যায়। আমরা তো দেখতে পাই না যে চন্দ্র বা সূর্য কত জোরে জলকে আকর্ষণ করছে, কিন্তু নদীতে তো জোয়ার ভাটা হয়। চন্দ্র সূর্য খুব শক্তিশালী। অপেক্ষা করুন, জোয়ার ভাটা ঠিক হবে। পাচ্ছে তো, আমরা তো সেই জন্যই বলেছি, আমাদের প্রধানমন্ত্রী সেই জন্যই বন্ধ করে রেখেছে। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে আপনারা সুষ্ঠুভাবে আবাস দিন, যারা গরিব তাদেরকে দিন, ইররেসপেক্টিভ অফ পার্টি। এমনকি তৃণমূল করে যে গরিব, তারা পাওয়া উচিত, সবার আগে পাওয়া উচিত, আমি সেখানে মানা করছি না। কিন্তু বিজেপি, সিপিএম, কংগ্রেস যারা গরিব তাদের আগে আবাস পাওয়া উচিত। সুকান্ত মজুমদারের পাওয়া উচিত না, পাওয়া উচিত কোনো তৃণমূল নেতার পাওয়া উচিত না। যারা বড় লোক, যারা গরিব তাদের পাওয়া উচিত। সেটা করলে পরে আমরা, কেন্দ্র সরকার আমাদের এক পায়ে খাড়া হয়ে আছে টাকা দেয়। মোদিজি তো রেকর্ড করতে চান, গোটা ভারতবর্ষের এমন কোনো মানুষের মাথা উনি রাখতে চান না যার মাথায় ছাদ নেই। আমরা টাকা দেওয়ার জন্য উৎগ্রীব হয়ে আছি। মমতা বন্দ্যোপাধ্যায় নেওয়ার ইচ্ছে নেই। উনি টাকা নিয়ে পলিটিক্স করবেন, ভোট কিনবেন, আর ক্যাডার বুঝবে না, তারা অন্য দলের মানুষদেরকে মারবে, এটা হতে পারে। চা বাগানগুলোর অবস্থা শোচনীয়। রাজ্য সরকার এই চা বাগানগুলোকে অ্যাকচুয়ালি বিক্রি করে দিয়েছে। যখন আমাদের প্রথম মোদী সরকার তৈরি হয়েছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে, তখন নির্মলা সীতারামনের নেতৃত্বে আমরা চা বাগানগুলোকে অধিগ্রহণ করার চেষ্টা করেছিলাম। সেই সময় এই মালিক পক্ষকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কেস করিয়ে, মামলা করিয়ে সেটাকে আটকে দেয়। এবং আপনারা জেনে রাখুন, এই মুহূর্তে উত্তরবঙ্গে যত চা বাগান মালিক আছে
তাদের 90% বাড়ি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাসেম্বলিতে। হয় তারা আলিপুরে থাকে, না হয় ভবানীপুরে থাকে। সমস্ত চা মালিকেরা, যত পশ্চিমবঙ্গের এই উত্তরবঙ্গে যত চা বাগান আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে লোক। এরা পিএফ জমা দেয় না ঠিক মতো। এরা শ্রমিকদেরকে যে মিনিমাম যে ব্যবস্থা দেওয়ার কথা, আপনারা জানেন যে সেখানে ডেলি ওয়েজ অ্যাক্ট কাজ করে না ভারত সরকারের, চা বাগানের আলাদা অ্যাক্ট কাজ করে। তার সাথে সাথে ঘর, রেশন, ডক্টর, এই সমস্ত ব্যবস্থা করার কথা, কিন্তু সেগুলো কিচ্ছু হচ্ছে না। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবে আস্তে আস্তে চা শিল্পকে একটা রুগ্ন মৃতপ্রায় শিল্পতে পরিণত করতে চলেছেন। এবং আগামী দিনে এই জায়গায় যেরকম চাঁদমণি বাগানে আমাদের অশোক ভট্টাচার্য বাবু মল বানিয়েছেন, সেরকম আগামী দিনে এই চা বাগানগুলো এরকম মল হবে, মল আর মূত্রে ভরে যাবে। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today.